নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিমলি ভিশন অফ মাই লাইফ। আজকে আমাদের গেস্ট প্রীতম চক্রবর্তী। আমি বলবো জলপাইগুড়ির গর্ব, কারণ তিনি জলপাইগুড়ির একমাত্র নাগরিক যে আন্টার্কটিকাতে, পৃথিবীর সবচেয়ে দক্ষিণতম প্রান্তে যে কন্টিনেন্টটি আছে, সেইখানে 400 দিন কাটিয়ে এসছে। সেটা সত্যি একটা গর্বের বিষয়। জানি না আমাদের লাইফ টাইমে আমরা পারবো কিনা। আজকে আমরা প্রীতমের কাছ থেকে জেনে নেব যে তার এই অভিজ্ঞতাটা, জার্নি কিভাবে শুরু হয়েছে এবং এই 400 দিনের মধ্যে সে কি কি জিনিস ফেস করেছে। নমস্কার প্রীতম। নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো। তো এবারে যেটা আমার প্রথম কোশ্চেন থাকছে, তোমার ইন্ট্রোডাকশনটা আমার দর্শকের জন্য। আমার নাম প্রীতম চক্রবর্তী। তো আমি অ্যাজ এ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে কাজ করি, বাড়ি জলপাইগুড়িতেই। পড়াশোনা তোমার জলপাইগুড়ি থেকেই? হ্যাঁ, আমার প্রাইমারি সারদা স্কুলে, হাই স্কুল হচ্ছে এফডিআই, এসি কলেজ থেকে ফিজিক্স নিয়ে পড়ি, তারপরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে ফিজিক্সের মাস্টার্স। তার মানে তুমি যে এই আইএমডি মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে ঢুকেছো, সেটা ইউর কোয়ালিফিকেশন ইজ এ মাস্টার্স ইন ফিজিক্স, রাইট? সেটা তোমার মানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট রিসার্চার্স নাকি? সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, অ্যাজ এ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তুমি করছো, ঠিক আছে, ভেরি গুড। যখন তুমি সিলেক্টেড হলে, যে তুমি যখন জানতে পারলে যে আন্টার্কটিকা যাচ্ছ, সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড হাউ ইউ গট সিলেক্টেড, মানে অন হোয়াট, মানে তুমি কিভাবে তুমি মানে যে গেলে ওখানে আর কি, তো এই যে এক্সপ্রেশনটা বা এই যে সময়টা আর কি, এটা একটু যদি ডিপলি বলো। হ্যাঁ, আমি যখন মানে আন্টার্কটিকার কথা আমরা ছোটবেলায় শুধু বইতেই পড়ছি। একদম তাই, সবাই বইতেই দেখেছি আমরা, বরফে ঢাকা একটা দেশ, পেঙ্গুইন নিচে, ওগুলো শুধু বইতেই পড়া। হ্যাঁ। তো তখন তারপরে যখন বড় হয়, এমনি আমার মানে ঘুরতে যাওয়ার খুব শখ, মানে আমি যখনই চান্স পাই কোনো না কোনো জায়গায় চলে যাই। তো যখন আমি এই ডিপার্টমেন্টে জয়েন করি, তখন আমি জানতে পারি যে এই আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর আন্টার্কটিকায় এক্সপিডিশন হয়। তো তাতে রিসার্চের জন্য প্রতি বছর পাঠানো হয়। সার্টেন কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করাতে হয়। তো তখন কি জানি বলে, আমি মানে নিজেকে তাহলে যখন চান্স আছে আমি অবশ্যই আমার দিক থেকে চেষ্টা করব যাওয়ার, তারপরে না পারলে দেখা যাবে। তারপরে আমি মানে নিজের থেকে ইসে করে চেষ্টা করি। লাকিলি মানে আমি নিজেকে লাকি মনে করি, আমার ডিপার্টমেন্ট আমাকে চুজ করেছে। এক্স্যাক্টলি, ডেফিনেটলি ইউ আর লাকি। তো তাতে আমি যাই। আচ্ছা, একটু বলো, ওখানে এই যে তুমি যখন সিলেক্ট হলে, এখানে কি তোমার কোনো মানে ফিজিক্যাল ফিটনেসের কোনো ব্যাপার ছিল কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি গোটা প্রোগ্রাম আন্টার্কটিকার যে যাওয়াটা, গোটা প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে এনসিপিওআর। এনসিপিওআর, ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ। পোলার অ্যান্ড ওশান রিসার্চ, ওকে ওকে। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের আন্ডারে আছে। ওকে। তো তারা এই টোটাল ব্যাপারটাকে অর্গানাইজ করে। তো বাকি যে সব ডিপার্টমেন্ট আছে তারা তাদের সাথে কোলাবোরেশনে ওখানে যায়। তো সেখান থেকে আমাদের যেমন দিল্লি যাওয়ার আগে দিল্লি এইমসে ফুল বডি চেক আপ হয়, মোটামুটি 10-12 দিনের ওখানে থেকে ফুল বডি চেক আপ। মেডিকেল চেক আপটা 10-12 দিনের, তার মানে এক্সপেন্সিভ একটা মেডিকেল তোমার চেক আপ ওখানে হয়। তারপরে হচ্ছে হলো উত্তরাখণ্ডের অলিতে আমাদের আইটিবিপির আন্ডারে, ওখানেও 2 সপ্তাহ আমাদের ট্রেনিং হয়, ফিজিক্যাল ট্রেনিং। মানে সেই ফিজিক্যাল ট্রেনিংটা কি রকম, মানে ওয়েদারটাকে সাস্টেইন করার জন্য নাকি ফিজিক্যাল এন্ডুরেন্স দেখা হয়? মানে একজন মানুষ ওখানে গিয়ে, আন্টার্কটিকার ওয়েদার ইন্ডিয়াতে পাওয়া সম্ভব না। যে জায়গায় পাওয়া সম্ভব সেই জায়গায় মানে যাওয়াটা খুবই একটা এক্সট্রিম ব্যাপার। ফিজিক্যাল মানে ট্রেকিং করে ইসে করে সেই কন্ডিশনটা মানে ওখানে গিয়ে যাতে কোনো অসুবিধা না হয়। একদম তাই, কেননা ডেফিনেটলি তুমি যে 400 দিন থেকেছো, এখানে তুমি সবসময় একটা অ্যাডভার্স ওয়েদারই ফেস করে এসছো। মানে সেই জন্য সেই 400 দিন থাকার জন্য যে ফিজিক্যাল টলারেন্সটা, সেটাই তোমার ওই উত্তরাখণ্ডে বললে তো? হ্যাঁ, উত্তরাখণ্ডে ওটা অলিতে, ওখানে ওটা চেক করা হলো। ওটা 2 সপ্তাহে? ওটা 2 সপ্তাহ। আচ্ছা, করার পরে তারপরে ওই ফাইনাল লিস্ট বের হয় আর কি, মানে মেডিকেলি ফিট হতে হবে, ফিজিক্যালি ফিট হতে হবে। ও, মানে ইটস নট এ ম্যাটার অফ জোক না। আর হচ্ছে হলো আর হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, তো মানে ডিপার্টমেন্টে কিছু সার্টেন ক্রাইটেরিয়া আছে। তো সেই ক্রাইটেরিয়া প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ক্রাইটেরিয়া, তো সেটা ফুলফিল করতে হবে। তারপরে তো এইটুকু মানে ডেফিনেটলি তোমার অফিসিয়াল পারপাসে আমি অনেক কিছুই জিজ্ঞাসা করতে হয়তো পারবো না, কিন্তু এইটুকু মানে ক্লিয়ার যে তোমার আন্টার্কটিকা এক্সপিডিশনটা ছিল হচ্ছে যে ওয়েদার বা রিসার্চের উপরে, এই ধরনেরই আর কি। ওখানে শুধুমাত্র রিসার্চের কাজের জন্য, রিসার্চের কাজের যারাই যায় রিসার্চের কাজের জন্য। মানে
অল অ্যারাউন্ড দ্য আন্টার্কটিকা যদি আমি দেখি যত বেস্ট স্টেশন গুলো আছে সবাই ওই রিসার্চের জন্যই ওখানে যায়। যে তুমি মেডিকেলি ফিট হয়ে গেলে, তুমি ফিজিক্যালি ফিট হয়ে গেলে, মানে এন্ডুরেন্স টেস্ট তোমার হয়ে গেল, সবকিছু হয়ে গেল। সো নাও ওয়েন ডিড ইউ স্টার্ট ইউর জার্নি? আর বিফোর দ্যাট তোমার বাড়িতে কি মানে রিপারকেশন হলো যে না এই ছেলে যাবে 400 দিনের জন্য? সো হোয়াট ওয়াজ দ্য রিপারকেশন? আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন অ্যাকচুয়ালি কেউ বিশ্বাস করতে পারিনি আমি যাবো। আচ্ছা, কারণ অ্যাকচুয়ালি এটাতে চান্স পাওয়া খুব ডিফিকাল্ট। তো যখন আলটিমেটলি মানে আমি প্রথমে যখন ইচ্ছে করেছিলাম তখন ওখানে অ্যাকচুয়ালি কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, মানে অনেক কিছু এক্সট্রিম সিচুয়েশনও হয়েছে মানে আন্টার্কটিকা। সেটা বলা যাবে কি? হ্যাঁ, যেমন বলো একটু। মানে ওখানে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যার জন্য ওখানে মানে আমাদের আমি যে বেসে ছিলাম সেই বেসে না, অন্য বেসে মানে ডেথ কেসও আছে। সেটা কি তোমার ডিউ টু দ্য এক্সট্রিম কোল্ড অর? না, নট এক্সট্রিম কোল্ড। কারণ ওখানে যেটা হয় যে মোটামুটি এপ্রিল থেকে অক্টোবরের মাঝামাঝি অবধি কোনো রকম ফিজিক্যাল কমিউনিকেশন সম্ভব। আচ্ছা, তাই আমাদের ওখানে প্রতিটা স্টেশনে 2জন ডক্টর, 1জন নার্স থাকে এবং বেসিক মেডিকেল ফেসিলিটিসটা অ্যাভেলেবেল। কিন্তু কারো যদি এক্সট্রিম কোনো সিচুয়েশন তৈরি হয়ে যায় তাহলে কোনো উপায় থাকে না। তখন ওই মেডিকেল ট্রিটমেন্টটা না পাওয়াতেই ওখানে যা যেটুকু ফেসিলিটি তার মধ্যেই যা করার সার্ভাইভ করতে হবে। রাইট, ওকে, কামিং ব্যাক টু দ্যাট। তা বাড়িতে তারপরে কি হলো? তারপরে নিয়ে বোঝালাম যে অ্যাকচুয়ালি এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার যে আমি ওখানে যাচ্ছি। আলটিমেটলি মানে বাড়ির লোক ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মানে অবজেকশনটা কি বাবার তরফ থেকেই এসেছিল? হ্যাঁ, মানে ইনিশিয়ালি একটু অবজেকশন ছিল আর কি। তারপর থেকে আমি কেন বলছি, আমি ছোট্ট করে একটু বলি। মানে আমি যখন মার্চেন্ট নেভিতে সিলেক্ট হলাম অ্যাজ এ ক্যাডেট, আমাদের ট্রেনিংটা ছিল 15 মান্থসের, মানে বিদেশে যেতে হবে 15 মাসের জন্য। তো যখন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাড়িতে এলো, ওই দিন আমার বাড়িতে মা বিপত্তারিণী পুজো ছিল, মানে যেটা বাৎসরিক পুজো হয়। তো আমি তো খুব খুশি যে আমি মার্চেন্ট নেভিতে চান্স পেয়েছি আর দেশ বিদেশ ঘুরে বেড়াবো। তো এবার ওইটা যখন মাকে যখন ইনফর্ম করলাম তখন মা মানে কান্নায় ভেঙে পড়লো যে আমার ছেলে, একটাই মাত্র ছেলে, হ্যাঁ, ও জলে জলে ঘুরে বেড়াবে, হাউ ইজ ইট পসিবল? তো ওই যে মা আমাকে বলেছিল একটাই মাত্র ছেলে, তো মাকে বলেছিলাম মা একটা কথা বলো, তোমার যদি 10টা ছেলে হয় তো একটা ছেলে যদি ওরকম জাহান্নামে চলে যায় তুমি কি খুশিতে থাকবে? বলে কখনোই না। আমি বলছি তাহলে একটাও যা 10টাও তা, তাই না? তো মা আমাকে এই জায়গাটা ডিফেন্ড করতে পারেনি। তখন ঠিক আছে, তোর যখন ইচ্ছা তুই তাহলে যা। তো এইরকম বাবার তরফ থেকে সেরকম কিছু না, বাবা যে ঠিক আছে তুমি যাবে, চাকরি করতে কোনো অসুবিধা নেই, বিকজ ইট ওয়াজ অ্যান রিকোয়ারমেন্ট, নেসেসিটি, ইভেন আমার একটা প্যাশনও বলতে পারো। তো ঠিক সেই রকম হয়তো তোমারও ওরকমই এসেছিল যে একটা যে ছেলে আন্টার্কটিকার মতন জায়গায় যাবে যেখানে মানে টোটালি আইসোলেটেড ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো গিয়ে ভেরি গুড। তারপরে জার্নি কবে স্টার্ট করলো? আমরা জার্নি হচ্ছিল অ্যাকচুয়ালি আমাদের সবার মানে অল ওভার ইন্ডিয়া থেকে সবাই গিয়ে গোয়াতে আমরা মিট করি। কতজন গেলে? আমাদের মানে অ্যাকচুয়ালি ওখানে সামার টিম, উইন্টার টিম, দুটো টিম একসাথে কাজ করে। তো আমরা মানে 1 বছরের জন্য ওখানে 22 জন ছিল। তো আমরা এখানে প্রথমে গোয়াতে মিট করি। এবার গোয়াতে তারপর আমাদের ওখানে কি করে মানে লাইফস্টাইল হবে, কিভাবে কাটাতে হবে তার উপর একটা ব্রিফিং, 7-10 দিনের একটা ব্রিফিং। সেখানেও 7-10 দিনের ব্রিফিং। স্টেশন কি করে মেনটেন করতে হবে, কারণ ওখানে ওটাই আমাদের মানে কি বলবো, ওখানে কিছু হলে মানে ওটাকে আমাদের এট এনি কস্ট ওটাকে আমাদের ঠিক রাখতে হবে, মানে স্টেশনটাকে ঠিক রাখতে হবে। তারপরে হচ্ছে হলো ওখানে যেমন ওখানে আমাদের ফায়ার হ্যাজার্ড ট্রেনিং থেকে শুরু করে সবকিছু হয়েছে। তারপরে ওখান থেকে আমরা বাই ফ্লাইট কেপটাউন যাই। আচ্ছা, কেপটাউন সাউথ আফ্রিকা। হ্যাঁ, তারপর কেপটাউন থেকে আবার বাই ফ্লাইট আন্টার্কটিকা। মানে কেপটাউন থেকে আন্টার্কটিকা তোমরা বাই ফ্লাইট গেলে। তো এই যে বাই ফ্লাইট গেলে ওখানে এয়ার বেস আছে তার মানে? হ্যাঁ, রাশিয়া মেনটেন করে। ওটা রাশিয়া মেনটেন করে, আর বেসিক্যালি অল ফর দ্য রিসার্চার্স অনলি। মানে যেটা অফ দ্য আমরা যখন একটু আগে কথা বলছিলাম যে মানে প্যাসেঞ্জার মানে টুরিস্ট অলসো নাও ইট ইজ অ্যালাউড, মানে তারাও টুরিস্ট প্লেনে অ্যালাউ না। মানে আমি অ্যাকচুয়ালি টুরিস্টের ব্যাপারটা তো ডিটেইলস তোমার জানা নেই। তবে আমি যত জানি শিপে অ্যালাউ, আর তাও হচ্ছে হলো মানে ওই কোস্ট লাইন দিয়ে শিপ ঘোরে, আর হচ্ছে হলো জাস্ট মানে আন্টার্কটিকা আসছে, পেঙ্গুইন দেখে আবার শিপে চলে যায় এরকম। তো ওই যে ওখানে কি তাহলে একটাই এয়ারপোর্ট না? মানে আমার জানা নেই বলেই বলছি। না, আরো অনেক এয়ারপোর্ট আছে। অনেক এয়ারপোর্ট আছে। ওকে, সো নাও ফ্রম দ্যাট এয়ারপোর্ট তুমি যখন নামলে, এবার নামার পরে ডেফিনেটলি তো
কি দেখলে সেটা বলো। চারিদিক সাদা। চারিদিক সাদা। তারপরে মানে তাহলে তুমি নিশ্চয়ই প্রিপেয়ার ছিল, তুমি যখন নামলে তখন তোমরা কি উইন্টার গিয়ার টিয়ার সমস্ত পরেই নামলে? আমাদের আগে থেকেই বলা ছিল, মানে নামার 1 ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট হয়ে যায় যে উইন্টার গিয়ার পরে নেওয়ার জন্য। ওকে। তো ভেতরে তখন সবাই আমরা পুরো ডাংরি বলে, ডাংরি, তারপর বলা ক্লাভার, সানগ্লাস, শুজ সবকিছু পরে রেডি ছিল। কিন্তু তারপরেও হচ্ছে হলো আমি যখন নামছি ওখানে, তখন ওখানে -20, -25 এরকম টেম্পারেচার ছিল। অ্যাকচুয়ালি আমি জীবনে কোনদিন অত ঠান্ডা ফিল করি। -20, -25 ডেফিনেটলি নো ওয়ান, আমাদের যারা দেখছে তারা হয়তো কেউ ফেস করেনি ওটা। তারপরে নামার পরে এবারে এমনি তো সমস্ত ওই শু ফু ওগুলো সমস্ত পরেই নামলে, যেগুলো বেসিক্যালি আইস টাইপের যেগুলো শু হয় সেগুলো পরে নামলে। তারপরে যে ওখান থেকে তোমরা যে বেস ক্যাম্পে গেলে সেটা হাউ ডিড ইউ গো? ওখানে গাড়ি আছে, পিস্টন বুলি বলে। কি বলে ওটাকে? পিস্টন বুলি। পিস্টন বুলি মানে কি জিপ টাইপের নাকি আইস কাটার টাইপের? ওটা আইস কাটার টাইপের, অনেকটা কি বলবো, অনেকটা ট্যাঙ্কের মতো গাড়ি। আচ্ছা। তো মানে ওই যে আমাদের যে কামানের যে ট্যাঙ্ক গুলো হয় সেই রকম, ওই যে যেটার মধ্যে ওই বেল্টের মতন করে, বেল্টের মতো থাকে, ওটাতে আইস কাটে। আর সামনে হচ্ছে আপনার এমনি ট্রাকের মতো ইসে, পেছনে হচ্ছে আপনার লোক বসার জন্য। আচ্ছা আচ্ছা। তো মেনলি ওটা আইসেই চলার জন্য। আইসে চলার জন্য পিস্টন বুলি বলে। পিস্টন বুলি বলে। তো ওর মধ্যে বসে তারপরে তোমরা বেস ক্যাম্পে গেলে। তো বেস ক্যাম্পের কনস্ট্রাকশন যেগুলো ছিল সেগুলো কি মানে তোমার মানে টেম্পোরারি টাইপের কনস্ট্রাকশন, তাই না? মানে পার্মানেন্ট। মানে সেটা কি রকম? মানে আমাদের এখানে পার্মানেন্ট কনস্ট্রাকশন আছে। পার্মানেন্ট কনস্ট্রাকশন, বাট ডেফিনেটলি নট কংক্রিট। বাট না, কংক্রিট অ্যালাউ না। কংক্রিট তো ওখানে অ্যালাউড না, বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট ফ্যাক্টর। কংক্রিট ওখানে অ্যালাউ না। তো এবার যে ফার্স্ট নাইটটা যে ওখানে কাটালে, মানে আচ্ছা আর একটা বলি এখানে, যে তুমি যখন গেলে কোন মাসে গেলে ওটা? আমি ওখানে পৌঁছেছি নভেম্বরের 6 তারিখে। নভেম্বর 6 তারিখে। সো দ্যাট টাইম ইট মাস্ট বি দেয়ার সামার, রাইট? তো দিন হয়েছিল কি, মানে রাত হয়েছিল কি? না, তো আমি যখন পৌঁছেছি তখন হচ্ছে ওই আধা ঘন্টার জন্য, মানে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রাত হতো। নভেম্বরের 20 থেকে ওখানে সামার শুরু হয়েছে, মানে 20-র আশপাশে, কখনো 2 দিন আগে 2 দিন পরে। আচ্ছা। তো তারপরে 2 মাস কন্টিনিউ দিন থাকে, মানে সূর্য কখনো কন্টিনিউ দিন। তাহলে তোমরা সেই দিনটাকে কি করে বুঝতে যে আমরা রাত হবে আর কি, মানে টাইম জোন? তো ওখানে তো নিশ্চয়ই কোনো টাইম জোন নেই, বিকজ অল লঙ্গিটিউডস মিট দেয়ার, রাইট? না, আমরা ছিলাম হচ্ছে হলো 69 ডিগ্রি সাউথে। হ্যাঁ, সেটা তোমার হচ্ছে ল্যাটিটিউডের দিক থেকে তোমার যে 69 ডিগ্রি সাউথে। আমরা 90 ডিগ্রি না, 69 ডিগ্রি আমরা। আর ইউটিসি টাইম যদি আপনি ধরেন তাহলে হচ্ছে +5। মানে তুমি তো আমাদের ওখানে জিএমটি টাইমটা মেনটেন করো। জিএমটি, হ্যাঁ, জিএমটি থেকে +5 হচ্ছে ওটা। জিএমটি থেকে +5, তার মানে আমাদের এখান থেকে 10 ঘন্টা আমাদের। না 5 ইউটিসি, মানে আমাদের এখান থেকে আধা ঘন্টা পেছনে। আধা ঘন্টা পেছনে, এক্স্যাক্টলি। তার মানে তোমার জিএমটি অল ওভার দ্য আন্টার্কটিকা কি তাহলে ওই? না না না, সব মানে অ্যাকচুয়ালি ওখানে তো ওরকম টাইম জোনের কিছু এক্স্যাক্টলি কিছু নেই। আর আন্টার্কটিকা কোনো কান্ট্রিও না যে বলে দেবে যে এবার যে স্টেশন তার যেটা সুবিধা সেই অনুযায়ী টাইম জোন ফলো। ওকে ওকে ওকে। মানে তাহলে বেসিক্যালি ইন্ডিয়ানদের জন্য সুবিধে। হ্যাঁ, আমরা যেমন ওই জিএমটি থেকে +5 করে, হ্যাঁ, তার মানে বাড়ির থেকে বেসিক্যালি তোমার আধা ঘন্টা টাইম ডিফারেন্স হয়েছে। কেন আমরা যখন মনে করো অস্ট্রেলিয়া গেলাম বা আমরা যখন ইউএসএ যাচ্ছি, তখন আমাদের ওই টাইম ডিফারেন্সটা দেখতে হয় ইন্ডিয়ার সঙ্গে কতটা। তো তোমার পক্ষে সুবিধা ছিল যে বাংলাদেশের মতন এ তো আধা ঘন্টার একটা টাইম ডিফারেন্স রয়ে গেছে। সো দেয়ার ইজ নো ইস্যু এট অল। মানে ঘুমেরও বায়োলজিক্যাল ক্লকও তোমার কোনোটা ডিস্টার্ব করবে না, কেননা তোমার যেহেতু এই টাইম জোনটাই মেনটেন করছো। না, ওখানে বায়োলজিক্যাল ক্লক ভালো ডিস্টার্ব করে, কারণ দিন রাতের জন্য যখন দিন হয় তখন কন্টিনিউ দিন থাকে। হ্যাঁ, তখন কি ঘুমটা চট করে চলে আসে? না, অ্যাকচুয়ালি ওই আমাদের একটা উইন্ডো আছে, তো উইন্ডো ক্লোজ করে তখন এসে, মানে ইউ ক্রিয়েট এ অ্যাটমসফিয়ার কে যে না এখন রাত হয়েছে আর কি। মানে আমাদের যে এই সিক্রেশন হরমোন গুলোকে বলতে হবে যে বাবা রাত হয়েছে, এখন ঘুমোতে চল, তাই তো? ভেরি গুড। আচ্ছা, এবার বলো মানে ফুড হ্যাবিট, মানে সবই তো ফ্রোজেন ফুড নাকি? হ্যাঁ, সব আমাদের মেনল্যান্ড থেকে যায়, কিছু ইন্ডিয়া থেকে, কিছু সাউথ আফ্রিকা থেকে। যেমন কিছু ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুট যায়, সেগুলোকে ওখানে মানে ফ্রিজারে রাখা হয়। তারপর সেখান থেকে বের করে, আর যেগুলো এমনি মাছ মাংস গুলো ওখানে যায়, যে ফ্রিজারে রাখা হয়, প্রয়োজন মতো বের করে ওখানে রান্না করা। এইগুলো কি তোমার বাই ফ্লাইটে আসে না শিপ থেকে নিয়ে আসে? শিপে।
শিপে আসে, ফ্লাইটে অল্প কিছু যায়, মেন পোর্শন যায় ship। সেই শিপটা রাশিয়ান শিপ? হ্যাঁ, ইন্ডিয়ানরা ওটাকে ইসে নেয়, রাশিয়ান শিপ আমাদের। মানে নিশ্চয়ই তোমাদের বেস থেকে বলে দেওয়া হয় যে আমাদের এই পারমিশনের রিকোয়ারমেন্ট থাকবে, সেগুলো তোমরা ওইখান থেকে আর প্রতি বছর রিকোয়ারমেন্ট যায় যে আমাদের এই জিনিস দরকার। তো এটা তোমার কতদিন বাদে বাদে আসে এই পারমিশন গুলো? শিপ মানে শিপগুলো বছরে একবার আসবে। বছরে একবার? হ্যাঁ। তার মানে এই 400 দিনে তোমরা একবারই পেয়েছো আর কি, দুবার পেয়েছো হয়তো খুব বেশি হলে। শিপের জিনিস বছরে একবারই, আর ওই ফ্লাইট আসে হচ্ছে দুবার বা তিনবার। হ্যাঁ, তখন অল্প কিছু মানে ধরেন ফ্রেশ কিছু ফ্রুট আসলো ব্যাস। হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি এবার বলো ফ্রুটটা কেমন এনজয় করেছে সেটা বলো। না, অ্যাকচুয়ালি আমাদের সাথে একজন প্রফেশনাল শেফ যান, তো রান্নার মেন উনি করেন। আমাদেরকে ওই অল্টারনেটিভলি ওখানে গ্যালি ডিউটি, আপনি ভালো জানেন, আমাদের ওখানে গ্যালি ডিউটি, তো হচ্ছে হলো ওই গ্যালি ডিউটিতে তখন ওই শেফকে ওখানে হেল্প করতে হতো আমাদের। ও সো মানে ওই শেফকে গ্যালি ডিউটি মানে তোমরা যারা মানে রিসার্চ করছো তারাই তোমরা এক সময় ওকে আর কি হেল্প করো, মানে রোটেশন ওয়াইজে তোমরা। তুমি কিভাবে তুমি কি রান্না বান্না জানো কিছু? টুকটাক আর কি আমাদের ওখানে মানে রান্না কেউ যদি ইচ্ছা করে তাহলে করতে পারে, তাছাড়া হচ্ছে হলো ওই জিনিসপত্র কাটাকাটি, বাসন ধোয়া, এসব। ফ্রোজেন বলতে তো তোমার বেসিক্যালি যেটা আমরাও যেটা কনজিউম করতাম, যে মানে ফ্রোজেন চিকেন, ফ্রোজেন ফিশ কিছু থাকে আমাদের, আর এগস ফেক্স যা আছে, এই তো সসেজ মসেজ তোমাদের, এই তো তোমাদের খাওয়া দাওয়া মেনুর মধ্যে, তাই না? আর ব্রেডও তো তোমার এখান থেকেই যেত, সমস্ত সব কিছুই তোমার ওখানে ফ্রোজেন। আর ইটস নট এজ এ ল্যাবিশ একটা অ্যারেঞ্জমেন্ট যে তোমার ওখানে সবকিছু তৈরি করবে সেটা। আচ্ছা, ওর রান্না বান্না হতো কিসে ওখানে? গ্যাসে। সো ইউ অলসো দেয়ার টু মাস্ট বি ক্যারিং। হ্যাঁ, এখান থেকে সিলিন্ডার যেত প্রতি বছর, মানে এক বছর চলার মতো সিলিন্ডার যাবে, আবার প্রতি বছর ওই সিলিন্ডার আবার চলে আসবে, এমটি সিলিন্ডার। বাই চান্স কোনো কারণে যদি মনে করো তোমার, সেজন্যই এত বারবার করে বলা হয় সেফটি 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 সেফটি। সো বেসিক্যালি হয়তো মনে হতে পারে যে মানে আন্টার্কটিকাতে গিয়েছি মানে খুব লাভিশ লাইফ লিড করেছি, নট দ্যাট, ইট ওয়াজ এ ভেরি টাফ লাইফ, তাই না? আচ্ছা, এবার বলো তুমি ওইখানে 400 দিন যে থেকেছো, এই 400 দিন তো নিশ্চয়ই মানে প্রত্যেকটা দিন তো একই রকম যায়নি, কিছু তো তুমি মানে ওইখানে অবজার্ভ করেছো, তোমার চোখে যে আন্টার্কটিকা, সেটা যদি কিছু কি দেখেছো, আনন্যাচারাল কিছু বা ন্যাচারাল কিছু বা ভালো লাগা কিছু বা ভালো না লাগা কিছু? আন্টার্কটিকা বলতে মানে মুখে বলাটা খুব কঠিন অ্যাকচুয়ালি। যেমন যদি এমনি বলি যে পেঙ্গুইন, সিল বা মানে আমাদের ওখানে যেটা মানে আমাদের মেনটেন করতে হয় সেটা হচ্ছে হলো আমাদের সাথে ওখানকার কোনো প্রাণীকে আমরা টাচ করতে পারিনি, কারণ অ্যাকচুয়ালি আমরা ওখানে এলিয়েন। হ্যাঁ, তো যাতে ওখানকার কোনো রকম প্রাণীর কোনো রকম আমাদের থেকে কোনো রকম ইনফেকশন বা কিছু যাতে না যায়, বা সাইমালটেনিয়াসলি ওদের থেকেও যাতে আমাদের এখানে না আসে, তাই আমাদের মানে আমরা কোনো পাখি বা এই কোনো অ্যানিমেলকে আমরা টাচ করি। একদম সামনে থেকে আমরা পেঙ্গুইন, সিল, তারপর স্কোয়া, স্নো পেট্রাল, স্টর্ম পেট্রাল একদম মানে একদম সামনে, একদম সামনে। মানে ওরা তোমাদের আশেপাশে সব ঘুরে বেড়াচ্ছে? আশেপাশে না, ধরুন 1 কিলোমিটার ডিস্টেন্সে আছে। মানে আমরা এখানে গেলাম, দেখছি পেঙ্গুইন ডাকছে, সিল এরকম এসে পড়ে আছে, সিল ডাকছে, এসে করছে, কেন এগুলো নো। আর তারপরে এখানে এসে যেটা মিস করে, ওখানকার বাইরে হচ্ছে অ্যাবসোলুট সাইলেন্স যেটাকে বলে। একদম তাই, মানে সেরেনিটি যে মেনটেন করাটা, যেটা ওই সেরেন ওয়েদারটা তুমি নিশ্চয়ই ওইখানে মানে অ্যাটমসফিয়ারটা আর কি ওইখানে যেটা পেয়েছো, ইউ উইল মিস ইট ডেফিনেটলি। এখানে যেমন আমরা দেখি রাস্তাঘাটে চলতে গেলে আননেসেসারি হর্ন দিচ্ছে, মানে এখানে আসার পরে 1 বছর যেহেতু আমি ওখানে ছিলাম, আননেসেসারি হর্ন মানে হংকিংটা খুব অসুবিধা করে। জোরে কথা, আননেসেসারি হংকিং, তারপরে লাউডলি মিউজিক, এগুলো তোমাকে ডেফিনেটলি মানে অ্যাডজাস্ট করতে তোমার সময়টা লাগবে না। যেমন লাউড মিউজিক ওখানে আমরাও শুনতাম, যখন আমরা ওখানে পার্টি করছি তখন লাউড মিউজিক। আচ্ছা, সো ইউজ টু এনজয় লাইফ ইন দ্যাট ওয়ে, ডুইং পার্টি অ্যামং ইয়োরসেলফ এন্ড অল দিস থিং। ঠিক আছে, গুড, সেটা করতে। কিন্তু আননেসেসারি জিনিসগুলো এখানে এসে না তখন খুব মানে আমরা এখানে ইউজ টু হয়ে গেছি, কিন্তু ওখানে এটা খুব বেশি। আর তারপরে হচ্ছে স্কাই, এত ক্লিয়ার স্কাই আমি আমার জীবনে দেখিনি। মানে ওখানে আর মিল্কি ওয়ে একদম চোখের সামনে ঘুরে বেড়াতো। আর একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে অরোরা। মানে আপনি যদি বলেন যে একটা ঘটনা বলতে আন্টার্কটিকা সম্পর্কে যেটা কখনো ভুলবো না, আর সেটা হচ্ছে হলো মানে আমার ওখানে আমাদের অ্যাকচুয়ালি 24 আওয়ার্স ডিউটি থাকতো, প্রতি 3 ঘন্টা পর পরে আমাদের কাজ করতে হয়।
তো যেহেতু আমার রাতের বেলা বেশিরভাগ সময় আমার ঘুম আসতো না, এবার মানে আমার বেডে শুয়ে শুয়ে এরকম এমন একটা উইন্ডো টাইপের থাকে, আর সেই উইন্ডো দিয়ে এরকম বেডে শুয়ে শুয়ে আমি দেখছি অরোরার ড্যান্স, মানে ওটা ভোলা সম্ভব। সেটা কি তোমার ক্যামেরায় কি বন্দি করেছো? হ্যাঁ আছে, একটু আমাদেরকে শেয়ার করবে যাতে আমার দর্শকরা সেটাকে দেখতে পায়। আচ্ছা। মানে অরোরার ড্যান্স মানে বিভিন্ন ডিরেকশন থেকে লাইট গুলো আসছে আর সেইগুলো ওটা আলাদাই জিনিস, আলাদা জিনিস, তাই না? মাই গুডনেস। অরোরার যে ব্যাপারটা আমরা কিছুটা দেখেছি তোমার, যখন আমরা নর্থ পোলের দিকে ওই তোমার সুইডেনের দিকে গিয়েছি, কিছুটা জাস্ট ফিল করেছি, বাট হোয়াট ইউ হ্যাভ সিন সেটা তো ডেফিনেটলি মানে আনকম্পেয়ারেবল। সো এটা তোমার হচ্ছে দ্য গ্রেটেস্ট এক্সপিরিয়েন্স মানে লাইফের একটা। হ্যাঁ এখন অবধি বলতে পারেন। মানে ওটা কি তুমি মানে ডে আফটার ডে দেখেছো না জাস্ট? হ্যাঁ কন্টিনিউ, মানে যখন নাইট আছে, এখন অ্যাকচুয়ালি অরোরা তো সবসময় সবসময় যখন আমাদের নাইট টাইম ছিল সেই টাইমে বেশি আর কি। সেটাই বেশি দেখো, সেগুলো তো মিস করছো নিশ্চয়ই এখন। অবশ্যই। আচ্ছা একটা জিনিস বলো তো, যে তুমি তো মানে সাউথ পোলে রয়েছো, মানে 69 ডিগ্রি, মানে এক্স্যাক্টলি সাউথ না, তোমরা আর একটু উপরে যেতে হতো তোমাদেরকে, মানে বলতে গেলে নিচে, আমাদের নিচে ওটা, আর ওখানে বললে দিতে গেলে পরে, কেননা নিচে কেন বললাম, যেহেতু আমরা নর্থ পোলের লোক, তুমি সাউথ পোলে, মানে আমরা দেখছি তুমি নিচেই আছো। তো স্কাইয়ের যে মুভমেন্টটা মানে এক্স্যাক্টলি মানে সেইটা কি তুমি কিছু ফিল করেছো? মানে স্কাই মুভ করছে বা রোটেট করছে এরকম কিছু দেখেছো? বুঝলাম, মানে ব্যাপারটা বোঝোনি? মানে তোমাকে বোঝাতে আমার একটু টাফ লাগবে এই কারণে, বিকজ ইউ আর নট ইন দ্য পোল। যদি একদম পোলে থাকলে পরে সেটা একটু ডিফারেন্স, মানে একটা এক্সপিরিয়েন্স থাকে আর কি। মানে যেহেতু তুমি পোলে আছো, মানে আমরা যখন ইকুয়েটরে থাকছি তখন স্কাইকে যেভাবে দেখছি যে একটা চেঞ্জ আস্তে আস্তে যেমন স্টারগুলো মুভ করছে, তো পোলে থাকলে পরে স্টারের মুভমেন্টটা মানে কিরকম দেখেছো? ফাস্ট দেখেছো না স্টেডি আছে? না সেটা ওরকম কিছু না, যেমন পোলে যে স্টার গুলো আছে তার মুভমেন্ট খুব স্লো হবে পোল থেকে। হ্যাঁ একদম পোলে যদি কোনো স্টার থাকে সেটার কোনো মুভমেন্ট হবে না। ওই আমার যেমন নর্থ পোলটা, মানে নর্থ স্টার যেটা আছে, নর্থ স্টার কি ওই জন্যই ওটাকে মানে ডাইরেকশন স্টার বলা হলো, যে ওটা যেহেতু স্টিল থাকে। সাউথ পোলেও সেম, অ্যাকচুয়ালি সাউথ পোলে ওরকম প্রমিনেন্ট কোনো স্টার নেই, আমি নামটা ভুলে গেছি এক্স্যাক্টলি। আর বাকি হচ্ছে এমনি এখানে যা মুভমেন্ট ওখানে হয়তো তোমার ওখানে বেল্ট অফ অরিয়েন্টটা তোমার ওখান থেকে কালপুরুষ যদি তুমি মানে স্টারের যদি তুমি জানো, তাহলে ওইখানে সাউথ পোলের দিকে অরিয়ন খুব সুন্দর দেখা যায়, সিরাস, এগুলো আরো এত বড় বড় হয়তো তোমার দেখা যায়, মানে স্টার গুলো প্রচন্ড ক্লিয়ার স্কাই, মানে অসম্ভব রকমের ক্লিয়ার, মানে টোটালি পলিউশন ফ্রি একটা এনভায়রনমেন্ট, তাই না? একদম। যেমন আপনি ভিজিবিলিটি সম্পর্কে জানবেন আর কি, তো ওখানে আমরা মানে এরকম ভিজিবিলিটি, মানে যেহেতু আমাদের মেট্রোলজিতে ভিজিবিলিটি দিতে হয়, মানে ওখানে আমরা মোটামুটি মানে যখন ক্লিয়ার স্কাই থাকে সেই টাইমে মানে 30 কিলোমিটার অব্দি ভিজিবিলিটি আমরা দিচ্ছি, মানে কারেন্ট ওয়েদারে দেওয়া হচ্ছে, মানে ভিজিবিলিটি 30 কিলোমিটার তোমরা দিচ্ছ। ডেফিনেটলি মানে কি বলবো, যে একটা জায়গায় আমি একটা আর্টিকেলে দেখছিলাম যে যেহেতু ডেফিনেটলি সাউথ পোলটা মানে ওই যে আন্টার্কটিকা যেখানে আছে, নিশ্চয়ই আগে এটা ল্যান্ডের সঙ্গেই যুক্ত ছিল কোনো কালে হয়তো। এটা নিয়ে আমি যেমন আপনাকে না যাবেন না, তোমাকে যেতে হবে না, না আমি বলতে পারি। বলো একটু বলো। সেটা হলো যেমন এটা এস্টাবলিশড করেছে, যেমন আমরা যেখানটা ছিলাম আর কি, লার্সেমান হিলস বলে অ্যাকচুয়ালি। আবার বলো একটু। লার্সেমান হিলস। আমি ছিলাম ভারতী স্টেশনে। হ্যাঁ, তো ওটা হচ্ছে লার্সেমান হিলস। তো সেই অ্যাকচুয়ালি এই আন্টার্কটিকার এটা কখনো আগে যেমন ছিল হচ্ছে ওই একসাথে আফ্রিকা আর আমাদের ইন্ডিয়ান পোর্শন যখন একসাথে ছিল তখন টোটাল মাসটা একই জায়গায় ছিল। এবার ওই ড্রিফটিং এর জন্য আন্টার্কটিকা ওদিকে চলে যায়। এবার এটা এস্টাবলিশ ফ্যাক্ট যে কখনো ইন্ডিয়া আর আন্টার্কটিকা একই সাথে যুক্ত ছিল, কারণ ওখানে গিয়ে যেমন যে বিভিন্ন যে রিসার্চ, তাতে ওটা মানে ইন্ডিয়ান কিছু মানে অ্যাকচুয়ালি জিওলজিস্ট যারা আছে তারা এটা ভালো বলতে পারবেন। আমি ওনাদের কাছ থেকেই শুনেছি যে এখানকার রক আর ওখানকার রক সেম। এটা নিয়ারলি অ্যাবাউট হাউ মেনি ইয়ার্স ওল্ড? তো কয়েক লক্ষ বছর আগে, মানে কয়েক লক্ষ বছর আগে যেহেতু মানে এই রক ওই রক সেম, তার মানে ডেফিনেটলি আমাদেরও মানে একটু মানে নস্টালজিক হয়ে বলি, মানে রামায়ণ মহাভারতের অনেক ঘটনাই মানে তার মানে গেলে পরে ওখানে পাওয়া যেতে পারে। আর তার মানে
বেসিক্যালি ইট ওয়াজ এ ল্যান্ড মাস। তারপরে তো এখন পুরোটাই কভার হয়ে গেছে। এটা কি বলা যাবে কিরকম, কতটা এরিয়া, মানে কতটা ডিপ আইস? এটা তো যত আপনি ভেতরের দিকে যাবেন তত ডিপ, আর সামনের দিকে আসবেন তত ইসে। তবে অ্যাভারেজে মোটামুটি হাইয়েস্ট মনে হয় আপাতত ড্রিল করা হয়েছে 300 মিটার অব্দি ড্রিল করা হয়েছে, টোটালটাই আইস। হ্যাঁ, আর কিছু জায়গায় আমি এক্স্যাক্টলি ডাটাটা আমার মনে নেই, কিছু জায়গায় সম্ভবত 3 কিলোমিটার পুরো আইসও আছে। 3 কিলোমিটার পুরো আইস, নট আ ম্যাটার অফ জোক। এটার ডেটাটা আমার মানে ভুলও হতে পারে। না ঠিক আছে, মানে যতটুকু মনে পড়ে কালেকশন, মানে আমরা এখানে তার ডেটা দিতে বসিনি, আমরা একটা জাস্ট মানে তোমার অভিজ্ঞতাটা আমরা এখানে আর কি জাস্ট শেয়ার করছি, মানে আমরা কালেক্ট করার চেষ্টা করছি যে তুমি কি ফেস করেছো ওখানে। হ্যাঁ, মানে যেটুকু তোমার সঙ্গে কথা বলার আগে আমি ভাবছিলাম যে মানে একটু আমিও কিছু জানি আর কি, কেননা একটা অজ্ঞ লোক তোমার সামনে বসছে। আরে না, এই যে বললে আইসের কথাটা, এটা রিলেট করে যে মানে দেখছিলাম কেউ একটা লিখেছে যে 75% অফ দ্য ফ্রেশ ওয়াটার ইউ ক্যান গেট ইন আন্টার্কটিকা। তার মানে এটাই প্রমাণ করে। তো এখানে ইন্ডিয়ার কটা স্টেশন আছে? ইন্ডিয়ার দুটো স্টেশন আছে, একটা মৈত্রী আর ভারতী, মানে এই দুটো এখন অপারেশনাল। মৈত্রী আর ভারতী, হ্যাঁ। আগে গঙ্গোত্রী ছিল, কিন্তু সেটা এখন অপারেশনাল না। কেন, মানে কোনো ওটা অ্যাকচুয়ালি আইসে সাবমার্জ হয়ে গেছে। আর তোমাদের এটা এক্স্যাক্টলি কোন লোকেশনটায়, মানে অল অ্যারাউন্ড দিলে পরে বলা যাবে কি, মানে ইস্ট আন্টার্কটিকা বলি আমরা। ইস্ট আন্টার্কটিকা। ও, তোমাদের আশেপাশে কি আর কারো স্টেশন ছিল? হ্যাঁ, রাশিয়ান স্টেশন আছে, চাইনিজ স্টেশন আছে। রাশিয়ান, চাইনিজ সবাই, মানে পৃথিবীর সব দেশেরই স্টেশন ওখানে রয়ে গেছে। না, সব দেশের না, মোটামুটি 35-40টা দেশের স্টেশন আছে। তুমি একটু আমাদেরকে বলো কিছু এই অরোরা ছাড়া আর কিছু আনন্যাচারাল কিছু ফেস করেছো কখনো? না, ওরকম আনন্যাচারাল কিছু না, আনন্যাচারাল কেন বলছি, কিছু রিপোর্টে, মানে আমি যা বলছি আর কি এগুলো আমাদের পড়া, এই কিছু উফো, কিছু এলিয়েন এখনো ওখানে, বা তোমার ইউএফও যেগুলো আর কি, তার কিছু টুকরো টুকরো নাকি এখনো নাকি ওইখানে পাওয়া যায়। আমি এরকম আনন্যাচারালি কিছু বলছি, আমি ওরকম কিছু না। কিছু ফ্লোরা ফাউনার মধ্যে কিছু দেখেছো ওখানে, মানে যারা মনে করো অ্যানিমেল ছাড়া আর কিছু, মানে হ্যাঁ, ফ্লোরা ফাউনা ওখানে ফর্ম হয়, তারা বেঁচে থাকে কেন? আমরা ছিলাম হচ্ছে একদম সির পাশে। তো উপরে মোটামুটি 1.5-2 মিটার আইসের ইসে চলে যায়, তার নিচে তো জল থাকে, সেই জায়গাগুলোতে পেয়েছো। এবার তুমি বলো আমাদেরকে যে ওয়েদার কন্ডিশন ওটা কি রকম ফেস করেছো, মানে তুমি কত ডিগ্রি টেম্পারেচার ম্যাক্সিমাম, মানে মাইনাসে কতটা ম্যাক্সিমাম ফেস করেছো? আমি সব থেকে বেশি মাইনাস দেখেছি হচ্ছে -35। -30। তো তখন কি তোমরা, মানে তোমাদের যে রিসার্চটা সেটা কি তোমাদের ওই স্টেশন বেসই, না তোমাদেরকে মুভও করতে হতো? অ্যাকচুয়ালি স্টেশনের সারাউন্ডিংসে আমাদের বাইরে যেতে হতো, আমাকে যেমন প্রায় প্রতিদিনই বাইরে যেতে হতো। তো এই -30 ভাবে বাইরে গিয়েছো? হ্যাঁ, আপনাকে যে ছবিগুলো আমি পরে দেবো আর কি, ধরেন অরোরার ছবি বা কিছু ছবি তুলতে যাওয়ার সময় অবস্থা খুব খারাপ হয়ে যেত, কারণ অ্যাকচুয়ালি ক্যামেরার শাটার ক্লিক করতে গেলে তো ওই মানে অত মোটা গ্লাভস, তারপরে হচ্ছে হলো কোনো মুভমেন্ট না থাকলো আমাদের কাছে, মানে কোনো শরীরের কোনো মুভমেন্ট হচ্ছে না, বডি অটোমেটিক্যালি খুব কষ্ট করে হলো 2 ঘন্টা 2.5 ঘন্টা, তার থেকে বেশি এক জায়গায় স্টে করা যায় না। এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা তোমরা থেকেছো, ওই যে বডি টেম্পারেচার, আচ্ছা ওখানে কি ডেফিনেটলি হাইপোথার্মিয়ার একটা তো তোমার চান্সেস থাকে, তো এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা কেন বলছো, মানে তোমরা কি যেই পোশাকগুলো পরো সেটা তোমাকে ওই ততক্ষণই সাপোর্ট দিতে পারে না, মানে তোমার অ্যাকচুয়ালি অত ঠান্ডার মধ্যে এর থেকে বেশিক্ষণ আর মানে মনে হয়, মানে বারবার হাত খুলছি আবার গ্লাভসে ঢোকাচ্ছি। ওই 35 এ -35 হাতও খুলছো? হ্যাঁ, ছবি তুলতে গেলে তো হাত খুলতে। আরে না, কেন জানো বলছি, আমি ছোট্ট একটা, মানে তোমার সঙ্গে কথা বলতে, আমরা একবার জাহাজে গিয়েছি, সেটা হচ্ছে তোমার তিয়ানজিন মানে যেখানে ওই বেইজিং এর কাছে। তো বেইজিং এর কাছে তখন আমি জাহাজের চিফ অফিসার, বেইজিং এর কাছে জাহাজটা এরকম, ওখানে প্রচন্ড স্নোফল হয়, তো কোনো কারণে আমাদের হ্যাচ কভারটা ওই স্নোফল স্টার্ট হয়েছে, আর আমরা একটা ওই ম্যাগনেসিয়াম ফসফেট বলে একটা কার্গো ক্যারি করছিলাম, যেটা খুব ওয়াটার সেন্সিটিভ। এবার ওটাকে আমাদের হ্যাচ কভারটা বন্ধ করে দিতে যাতে আমাদের স্নোফল না হয়, কোনো কারণে ওই হ্যাচ কভারটা বন্ধ হচ্ছিল না, বিকজ অফ দ্য মেকানিক্যাল কন্ডিশন। আমি অ্যাজ এ চিফ অফিসার ওইখানে ক্রুদের সঙ্গে কাজ করতে করতে মোটামুটি ঘন্টা 2 হয়ে গেছে, তো ওই স্নোফলের মধ্যেই আর কি হ্যাচ কভারটা বন্ধ করেছি। ডেফিনেটলি ওইখানে কত হবে, -2 -4 হবে স্নোফলের জন্য। এরপরে যখন আমি কেবিনে ফিরে এসে
আমি যখন শাওয়ার রুমে যাচ্ছি আর কি, শাওয়ার রুমে এরকম করে হাতটা রেখে দরজাটা বন্ধ করার চেষ্টা করছি, আমি দেখছি দরজা বন্ধ হয় না, আরো জোরে চাপছি, দরজা বন্ধ হয় না, দেখছি বাঁ হাতটা এতটাই অবশ হয়ে গেছে, এই দরজার যে ফাঁকটা আছে যে ওটার মধ্যে হাতটা ঢুকে আছে, আর আমি আমার আঙুলকেই আমি প্রেশারাইজ করছি। মানে -2 -4 আমার হাত টোটালি নাম হয়ে গেছে, আর তুমি ওখানে -35 তুমি ওখানে ফটোর শাটার করছো। এই ফটোগুলোকে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু যত্ন করে দেখাস, যাতে লোকে দেখে যে হাউ মাচ পেইন হি হ্যাজ টেকেন। মানে -35 ছবি তোলা ইজ রিয়েলি ইটস এ গ্রেট থিংস, তাই না? তারপরে তোমরা যখন ফিরে আসতে দেন ইউ টু টেক এনি প্রিকশন? ফিরে আসার পরে অ্যাকচুয়ালি আমাদের স্টেশনেরটা খুবই অ্যাডভান্স স্টেশন। স্টেশনের ভেতরে আমাদের মোটামুটি 15-20 ডিগ্রি টেম্পারেচার মেনটেন, মানে হিটিং সিস্টেমে তো তোমাদের করে। সেটা কি তোমাদের ইলেকট্রিক হিটিং না তোমাদের? না, ফুয়েলের হিটিং। আচ্ছা আচ্ছা, ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে সিএইচপি বলা হতো, জেনারেটর, কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার। আচ্ছা, কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার। ওই সিএইচপি দিয়ে আমাদের পুরো স্টেশনটা। আর এই যে তোমরা 20-22 জন গিয়েছিলে, তোমরা কি ওই একটা স্টেশনের মধ্যেই সবাই থাকতে? তোমাদের কি ওইরকম নট ভেরি লেভেজলি, মানে খুব সম্ভবত না তোমাদের বাঙ্ক সিস্টেম, না তোমাদের রুম? অ্যাকচুয়ালি যখন আমাদের লোক বেশি থাকে, সামার টাইমে যখন ওখানে প্রায় 40 জনের মতো থাকে, সামার টাইমে বেশি লোক চলে আসে, তখন ওখানে বাঙ্ক সিস্টেমে আমরা থাকি। আর উইন্টার টাইমে যখন আমরা কম থাকি, ম্যাক্সিমাম 24 জন থাকি, তখন প্রত্যেকের সিঙ্গেল রুম থাকে। আর এই যে তুমি যে আরেকটা যেটা আমি বলছিলাম, যে উইন্ড, মানে যেটাকে বলে ম্যাক্সিমাম উইন্ডের সঙ্গে তুষার ঝড়, মানে ওরকম দেখেছো? মানে ব্লিজার্ড যেটাকে বলে। কি বলে ওটাকে তোমরা? ব্লিজার্ড। আচ্ছা, সেটা দেখেছো? তখন কি তোমরা বাইরে যেতে পারতে? বাইরে অ্যাকচুয়ালি যাওয়াটা ইচ্ছা না, কিন্তু আমাকে যেমন যেতে হতো না, মানে আমার কাজের জন্যই আমাকে যেতে হতো। যদি বলি যে মানে ম্যাক্সিমাম উইন্ড কত ফেস করেছো ওখানে? মোটামুটি বলতে পারেন 150 কিলোমিটার। 150 কিলোমিটার পার আওয়ার। প্রীতমের সঙ্গে কথা বলে এটাই বুঝতে পারছি যে ওকে যে 2 সপ্তাহের ওই উত্তরাখণ্ডের অলিতে ট্রেনিং এ রাখা, গোয়াতে 7 দিনের ব্রিফিং করা, প্লাস দিল্লিতে মেডিকেল টেস্ট করা, দেয়ার ইজ লট অফ রিজন বিহাইন্ড ইট। মানে ইটস নট অনলি ফিজিক্যাল, তোমার হচ্ছে সাইকোলজিক্যাল একটা এন্ডুরেন্সের ব্যাপার ওখানে আছে, তাই না? একদম। এবং আমাদের যে এইমস এ যখন মেডিকেল টেস্ট হয়, তার মধ্যে সাইকোলজি টেস্ট হয়। সাইকোলজিক্যাল টেস্ট হয়। অ্যাকচুয়ালি ওখানে সবাইকে ছেড়ে নিয়ে এক জায়গায় শুধু ওই কয়জন মিলে থাকা, কারণ ওখানে আদার কোনো ইন্টারাকশন নেই, চাইলেও সম্ভব না, কোনোভাবেই কোনো রকম আদার্স কোনো কিছু নেই, না কিচ্ছু নেই, একদম টোটালি জনমানব শূন্য একটা তোমার জায়গায় তুমি পৌঁছে গেছো, যেখান থেকে তুমি চাইলেও ইচ্ছা করলেও তুমি সঙ্গে সঙ্গে কিছু করতে পারবে। সেই জন্য এই সাইকোলজিক্যাল ব্যাপারটা তোমার কখনো মনে হয়নি যে এই যে আমি 400 দিন থাকবো কেমন করে? তুমি যখন গেলে তুমি কি জানতে যে তোমাকে 400 দিন থাকতে হবে? 1 বছর থাকতে হবে জানতাম, মানে এক্স্যাক্টলি তো ওরকম ডেফিনেটলি, বিকজ যখন ফ্লাইট আসবে কখন যাবে সেইভাবে শিডিউল করে। তো এই যে তুমি যে 1 বছর থাকবে, তো এই যাওয়ার ঠিক আগের মুহূর্তে তোমার কখনো মনে হয়নি যে পারবো কি পারবো না? না, এই কনফিউশন আমার কখনোই হয়নি। একটা অনেকটা বলতে পারেন যে চাইল্ডের একটা ড্রিম কাইন্ড অফ, মানে যেটা দেখতে যাচ্ছি। হ্যাঁ, মানে কেন বললাম কথাটা জানো তো? এখানে কারণ আছে। when it is your dream না, তখন তোমার এই বাধাগুলো তোমার কাছে কোনো বাধা বলে মনে হয় না, যে না ওটা তো আমার ড্রিমই, সুতরাং ওখানে আমি যে করেই হোক 1টা বছর যেভাবেই হোক কাটিয়ে আসতে পারবো। ইউ সেট ইউর গোল অ্যান্ড দেন you start moving towards it. Definitely সেটাই তুমি সাকসেস করে এখানে এসেছো। তোমার থেকে আর কিছু বলার? না, যেমন ওখানে হচ্ছে হলো আমাদের স্টেশনের ভেতরে আমাদের বেশ কিছু ইনডোর গেমস ছিল, যেমন টিটি, ক্যারাম, চেস, সেগুলোতে এন্টারটেইনমেন্ট সেগুলো ছিল আমাদের নিজস্ব এন্টারটেইনমেন্ট, মানে ওই দিয়ে আমরা নিজেরা এসে করতাম। কমিউনিকেশনের জন্য আমরা স্যাটেলাইট ফোন ইউজ করতাম, স্যাটেলাইট ইন্টারনেট। আর তাছাড়া আপনি জানেন ইরিডিয়াম ফোন, যখনই আমাদের বাইরে কোনো কিছু কিলোমিটার দূরে কাজের জন্য যাওয়া হতো, সবসময় ইরিডিয়াম ফোন থাকতো, ইরিডিয়াম ফোন কমিউনিকেশন হতো। হ্যাঁ, ডেফিনেটলি, মানে কমিউনিকেশনের পার্টটা ওটা মানে আমার যেমন জানা আছে, মানে যেহেতু আমি শিপি আর কি, যে ওইখানে স্যাটেলাইট বেসটাই আমাদেরও এখন, যেমন জাহাজে টোটালি মানে 24 আওয়ার্স ইন্টারনেটও যেরকম চলে গেছে, মানে থ্রু স্যাটেলাইট অনলি ওটাকে ইউজ করা হয়। আর আমরা ইরিডিয়াম ফোনটা আমরা আগে যেমন ইউজ করতাম, এখন আমাদের ওইখানে ওই স্যাটেলাইট ফোন যেগুলো আছে সেগুলোই চলে এসছে। ওই
ইনিশিয়ালি স্যাটেলাইট এ, তারপরে স্যাটেলাইট সি দিয়ে। ইরিডিয়াম ফোনটা তোমার বেশ ভালো ডিস্টেন্সই কভার করে, কিন্তু একটা কথা বলি, মানে ইরিডিয়াম ফোন যখন আমরা ইউজ করতাম তখন মনে হতো কি ড্রাকুলার মতন কথাবার্তাগুলো শোনা যায়। সেটা কি এখনো আছে? না, অ্যাকচুয়ালি আমি কখনো ইউজ করিনি, আমি দেখেছি আর কি ওদের ইউজ করতে। আমি যখন ইরিডিয়াম ফোন থেকে বাড়িতে ফোন করতাম তখন বাড়িতে বলতো কি ব্যাপার, তোর কি শরীরই খারাপ নাকি? ভয়েস ইউজ টু বি লাইক এ ড্রাকুলা, একটা ভয়েস একটু ডিস্টর্টেড টাইপের ভয়েস হতো আমার ওখানে আসতো। যদি মনে করো বলবে তো বলবে, মানে তোমার রিসার্চের যে পার্টটা আর কি, সেটা যদি কিছু বলো, মানে কি করতে কি, মানে আন্টার্কটিকায় ওয়েদার কেমন, তারপরে ওখানে ওজোন স্তর কি আছে, তো এগুলো নিয়েই আমাদের, মানে এমন না যে এটা আমি প্রথমবার গেলাম, ডেফিনেটলি এটা আমাদের প্রতি বছর ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে ওখানে লোক, এটা কন্টিনিউয়াস রিসার্চ চলে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। তোমরা ওইখানে গিয়ে ফিজিক্যালি ডাটাগুলোকে তোমরা ওইখানে আইএমডি কে তোমরা মানে পাঠিয়ে দাও, তোমাদের অবজারভেশন গুলো যেগুলো আছে। মানে আমাদেরও একটা ছিল নোয়া বলে, যখন এই টেকনোলজিতে এতটা অ্যাডভান্স হয়নি তখন আমরা থ্রু স্যাটসি ওই সিতে ওয়েদারটাকে অবজার্ভ করতাম। ওগুলো একটা আমাদের প্রোগ্রামের মধ্যেই পড়তো। বিভিন্ন জাহাজ থেকে ওই ডাটাগুলো ওই নোয়াতে পাঠিয়ে দেওয়া হতো। নোয়া ওই ডাটাগুলোর উপর বেস করে ওয়েদারকে প্রেডিকশন করে। যেহেতু তুমি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের, সেই জন্য তুমিও জানবে যে তোমাদের এই ডাটাগুলো তোমরা পাঠিয়ে দিলে পরে তারপরে এখানে বসে ওইগুলোকে তোমার, মানে তোমরা হচ্ছে যে গ্রাউন্ড লেভেলের লোক যারা ওইখান থেকে ফিজিক্যালি ডাটাগুলো পাঠাচ্ছ, এখানে ওরা বসে ওটাকে অ্যানালাইসিস করে দেখছে হাউ ইজ দ্য ওয়েদার মুভিং, হাউ ইজ দ্য থিং ইজ দেয়ার, তাই না? বাকি যে স্টেশনগুলো ছিল, মনে করো রাশিয়া, আমেরিকা, হ্যাঁ, বা আর যাদের যেসব কান্ট্রি আছে, তাদের সঙ্গে কি তোমাদের কোনো ইন্টারাকশন হতো? অ্যাকচুয়ালি আমাদের বেসের কাছাকাছি বলতে দুটো স্টেশনই আছে, রাশিয়া আর চায়না। আচ্ছা। তো ওদের যদি কোনো প্রোগ্রাম থাকতো তাহলে আমরা যেতাম, আমাদের প্রোগ্রামে ওরা আসতো, আমরা একসাথে বেশ কিছু স্পোর্টস করেছি। একটা মেমোরেবল ঘটনা হচ্ছে ওই ওরা রাশিয়ান স্টেশনের ওখানে সামনে ওরা বরফের মধ্যে ফুটবলের গ্রাউন্ড তৈরি করেছিল। ওই বরফের মধ্যে আমরা রাশিয়ানদের সাথে ওখানে ফুটবল খেলেছি। হ্যাঁ। টেম্পারেচার তখন কত ছিল? ওই -30। তুমি আমাকে না বারবার অবাক করে দিচ্ছ, ওই -30-তে ফুটবল খেলা, রিয়েলি? তারপরে আমাদের মধ্যে ওরকম ইন্টারাকশন চলতোই তো। মানে ব্যাপার ওখানে, মানে কোনো কান্ট্রি একা বাঁচতে পারবে না, কারণ একটা টাইমে ওখানে কোনো কমিউনিকেশন সম্ভব না। তাই ওখানে সব কান্ট্রি মানে যে কোনো দরকারে আরেকজনকে হেল্প করে। মানে পোলটাকে নিয়ে একটু বলো, মানে পোলে ম্যাগনেটিক সাউথ পোল আর জিওগ্রাফিক্যাল সাউথ পোল, ওখানে কারা কারা আছে বা ওদের একটা কনফ্লিক্ট আছে, একটু যদি বলো। অ্যাকচুয়ালি ওই বর্তমানে যে বিষয় আছে, দু ধরনের পোল হয়, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল পোল, একটা হচ্ছে ম্যাগনেটিক পোল। তো বর্তমানে যে জিওগ্রাফিক্যাল সাউথ পোল আছে সেখানে হচ্ছে আমেরিকান বেস স্টেশন আছে, মানে আমেরিকান রিসার্চ স্টেশন। আর যেটা ম্যাগনেটিক সাউথ পোল আছে সেটা হচ্ছে রাশিয়ান রিসার্চ স্টেশন, সেখানে। তো এই এখন বড় বড় রাজাদের বড় বড় ব্যাপার। বেসিক্যালি তো এই যে আন্টার্কটিকা, ইট ইজ নট আন্ডার এনিওয়ানস কন্ট্রোল। এটা ইউএন এর একটা কোনো ট্রেটিতে বা কিছুতে একটা ওখানে রয়ে গেছে, বাট এভরিবডি হ্যাজ টু ফলো দ্যাট। তোমরা যে কাজটা করছো, নো ডাউট এটা ভেরি মাচ গ্রেট জব ফর দ্য সোসাইটি। যেটা বললাম যে আমরা সবাই এর থেকে বেনিফিট। তোমরা কাজটাকে আরো ভালোভাবে তোমরা এগিয়ে নিয়ে যাও। তুমি আবার আন্টার্কটিকা ঘোরো, তোমার স্বপ্ন পূরণ হোক। ভালো লাগলো তোমার সঙ্গে খুব কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো মতন তোমার লাইফটা কাটুক। থ্যাংক ইউ প্রীতি।